সুজন, সুজন। চলতে চলতে হঠাৎ করে থমকে দাঁড়ালো সুজন। কেউ যেন ডাকছে তার নাম ধরে, একজন মহিলার কণ্ঠস্বর। কিন্তু কে তাকে ডাকতে পারে এই সন্ধ্যাবেলাতে? তার বাড়ি তো এখনো বেশ কিছুটা দূরে। এখন এই মেঠো পথে কে ডাকছে তাকে? না, কেউ তাকে ডাকছে না। হয়তো সে ভুল শুনেছে। আবার চলতে শুরু করলো সুজন। সুজন এই গ্রামে এখন থাকে না, কাজের জন্য গ্রামের বাইরে শহরে থাকে। অনেকদিন পর আবার গ্রামে ফিরেছে সে। তাই ফেরার সময় পরিবারের লোকেদের জন্য গ্রামের হাট থেকে কিছু নতুন জামা কাপড় নিয়ে আসছে সে। সুজন, সুজন। আবার ডাকটা কানে গেল সুজনের। কেমন অদ্ভুত রকমের যেন সে ডাকটা। আকাশে তখন পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। হঠাৎ করে পেছন দিক থেকে হিমশীতল বাতাস এসে আছড়ে পড়ল ঠিক সুজনের কাছে। ঠিক কানের কাছে যেন কোনো মহিলার খিলখিল হাসির শব্দ শুনতে পেল সে। এবার কেমন একটু ভয় ভয় করতে লাগলো সুজনের। কোন মহিলা আসছে তার পেছন পেছন? পেছন ঘুরে একবার তাকালো সুজন, আর পেছনে তাকাতেই হতবাক হয়ে গেল সে। ঠিক পেছন দিক থেকে এক রাশ সাদা ধোঁয়া এগিয়ে আসছে ঠিক তারই দিকে। ভীষণ ভয়ে আর্তনাদ করে উঠল সে। 16ই ডিসেম্বর 1980, শীতকালের বিকেলবেলা, ছুটির দিন। শীতকালের এই সময়টা কিন্তু পিঠে পুলির সময়, কি বলিস তোরা? বলে উঠল অজয়। অজয়, সুভাষ আর বিমল এখন এসেছে ভবচারণবাবুর বাড়িতে। ভবচারণবাবু অর্থাৎ ভবচারণ ভট্টাচার্য তাদের প্রতিবেশী। জ্যোতিষ চর্চা করে বর্তমানে তার দিন গুজরান করেন। জ্যোতিষী হওয়ার পাশাপাশি তিনি একজন তন্ত্র সাধকও বটে। তন্ত্রবিদ্যার নানা কৌশল তার করায়ত্ত। অমাবস্যার রাতের অন্ধকারে শ্মশানে বসে সব সাধনাও নাকি তিনি করেছেন। ঘর ছেড়ে দীর্ঘদিন তিনি বাইরে ছিলেন। বেশ অনেক বছর পরে বাড়িতে ফিরে এসেছিলেন। বলেছিলেন সদ্গুরুর সন্ধানে তন্ত্রবিদ্যা শেখার বাসনাতেই তিনি সংসার ত্যাগ করেছিলেন। সংসারের মায়ায় তিনি কোনোদিনও আবদ্ধ থাকতে চাননি, তাই বিয়ে থাও করেননি। এখন বাড়িতে একাই থাকেন। বয়স হয়তো 70 হবে, তবে তার শরীরের গঠন দেখলে অবশ্য তা বোঝা যায় না। মনে হয় 50-এর কিছু বেশি হবে হয়তো তার বয়স। উচ্চতা প্রায় 6 ফুট, দোহারা চেহারা, গায়ের রং ধবধবে ফর্সা, মাথার মাঝখানে প্রশস্ত টাক। তার শান্ত এবং সুন্দর গোলগাল মুখখানি দেখলে মনের মধ্যে তার প্রতি এক আশ্চর্য শ্রদ্ধা ভাব উদয় হয়। রবিবার বা ছুটির দিনগুলোতে পাড়ার যুবকেরা আসে তার কাছে গল্প শুনতে। গল্প মানে তার জীবনের নানা অভিজ্ঞতার কাহিনী। তিনি বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, অনেক গ্রামে রাত্রি যাপনও করেছেন। সেই সব জায়গায় এমন অনেক ঘটনাই ঘটেছে যা তার স্মৃতিতে এখনো রয়ে গেছে। কখনো সেই ঘটনা তার নিজের সাথে ঘটেছে, আবার কখনো বা সেটা ঘটেছে অন্য কারো সাথে। তাই সে ঘটনা হয়তো অলৌকিক কোনো ঘটনা হতে পারে, বা হতে পারে ভগবানের কোনো মহাত্ম। কখনো তিনি নিজ বিদ্যা ও ক্ষমতায় সেই সকল সমস্যার সমাধান করেছেন, আবার কখনো বা তাকে পড়তে হয়েছে কোনো দুষ্ট প্রেতাত্মার কবলে। কোনো রকমে নিজের প্রাণ রক্ষা করতে পেরেছিলেন তিনি। তার সেই সব অভিজ্ঞতার কথাই গল্পাকারে বলেন তিনি সুভাষদের। তার মতে তার বলা গল্পগুলো সবই সত্যি, যদিও গল্পের প্রয়োজনে তাতে কিছু রং চড়াতে হয়। তবু সত্যি হোক বা মিথ্যা, তার বাচনভঙ্গি শুনে সেই গল্পগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। সুভাষদের খুবই ভালো লাগে তার মুখে এইসব রোমাঞ্চকর গল্প শুনতে। যদিও বিমলের তার বলা এইসব গল্পগুলোর প্রতি একদমই বিশ্বাস নেই,
সে বলে তার বলা এইসব গল্পগুলো সবই নাকি গাঁজাখুরি। এত ক্ষমতাই যদি তার থাকতো তবে তিনি সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে খুব সহজেই নাকি বাড়ি গাড়ি করে ফেলতে পারতেন। এই কথাটা সে একদিন বলেও ছিল ভবচারণবাবুকে, কিন্তু তিনি সেই কথা শুনে রেগে যাননি, বরং সামান্য হেসে তিনি বলেছিলেন, সকল মানুষেরই কিছু ক্ষমতা থাকা দরকার, কিন্তু সে যদি সেই ক্ষমতার যথার্থ ব্যবহার না করে অপব্যবহার করা শুরু করে দেয় তবে সেই ক্ষমতা কখনোই স্থায়ী হয় না। উপযুক্ত সময় উপস্থিত হলে তিনি নিশ্চয়ই সেই ক্ষমতার প্রয়োগ করবেন, তবে কাউকে দেখানোর জন্য নয়, বরং কারো উপকার সাধনের জন্য। তবে বিমলের ভবচারণবাবুর প্রতি বিশ্বাস না থাকলেও তার গল্প শোনার জন্য সেও আসে সুভাষদের সাথে তার গল্প শুনতে। আর সেখানে সে কোনো বেফাঁস কথা বা গল্প সম্পর্কে কোনো রকম টিকা টিপ্পণী যেন না করে সেটা বারবার করে তাকে বলে দেয় সুভাষ আর অজয়। তারা বলে, ভবচারণবাবু সত্যি বলেন বা বানিয়ে গল্প, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, পিতৃসম শ্রদ্ধেয়, আর হতেও তো পারে তার বলা সমস্ত কথা হয়তো সবই ঠিক, হয়তো তার মধ্যে সত্যিই কোনো অলৌকিক শক্তি আছে। যখন ছোট ছিলাম তখন ঘরের দাওয়ায় বসে মায়ের হাতের তৈরি মাটির সরায় সেই পিঠে গুড়ের সাথে মিশিয়ে জমিয়ে খেতাম। এখন সেসব কথা ভাবলে যেন মনে পুলক জাগে। কত সুন্দর ছিল সেই শৈশবের দিনগুলো সব। হ্যাঁ, এখন বর্তমান কর্মব্যস্ততার যুগে আমরা কেমন যেন সবাই যন্ত্রের মতো চালিত হচ্ছি। সংসার সামলানো, সংসারের ভালো মন্দ দেখা, এই সবই এখন আমাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। অজয়ের কথা শুনে বলল সুভাষ, এখন জীবনে এর সমস্ত সুখ আনন্দ যেন এই সংসার নামক বস্তুটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তাই না? এ কি, এ তো দেখছি তোরা সব সাহিত্য চর্চা শুরু করে দিলি। একটু ব্যঙ্গের সুরেই বিমল কথাটা বলল সুভাষকে। কিরে সুভাষ, কাকাবাবুর গল্প শুনতে শুনতে তুইও কি তার মতন গল্প বলিয়ে হয়ে গেলি নাকি রে? কি বলিস? এই কথাটা বিমল যে ভবচারণবাবুকে একটু কটাক্ষ করেই সুভাষকে বলেছে সেটা তার বন্ধুরা বুঝতে পারল। তাই অজয় বিমলকে হাতের ইশারা করে তাকে আর কিছু বলতে বারণ করল। এ ব্যাপারটা ভবচারণবাবু বুঝতে পারলে অযথা একটা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কাকাবাবু, আজ কিন্তু আপনার মুখ থেকে একটা গল্প শুনতে চাই, বলল অজয়। বেশ মিনতির স্বরেই সে বলল কথাটা। আসলে সে কথা ঘোরানোর উদ্দেশ্যেই ভবচারণবাবুকে কথাটা বলল। গল্প শুনতে চাও? তা বেশ বেশ। বললেন ভবচারণবাবু। কিন্তু কি রকম গল্প শুনতে চাও তুমি? যে কোনো রকম গল্প বললেই হলো। ভবচারণবাবুকে কথাটা বলল সুভাষ। আপনার বলা সমস্ত গল্পগুলোই এত রোমাঞ্চকর হয় যে তা উপন্যাসকেও হার মানায়। ভাবছি আপনার সমস্ত গল্পগুলো একদিন সময় করে লিখে কোনো প্রকাশকের কাছে যাব আর বলবো আপনার সমস্ত গল্পগুলো নিয়ে একটা বই বের করতে। দেখবেন, আপনার বলা গল্পগুলো নিয়ে যদি বই বেরোয় তবে তা অনেক বিক্রি হবে, সকল মানুষের কাছে পৌঁছবে আপনার এই অভিজ্ঞতার কথা। তা তোমরা চাইলে করতেই পারো। সুভাষের কথা শুনে একটু মুচকি হেসে কথাটা বললেন ভবচারণবাবু। এই ধরাধামে আমি আর কতদিন আছি বলো? আমার এই মৃত্যুর পর যদি তোমরা আমার এই গল্পগুলো নিয়ে বই ছাপাতে চাও, যদি মানুষ সেই লেখা পড়ে তবে তো ভালোই। আমার জীবনের অভিজ্ঞতার কথা শুধু তোমরা নয়, আরো অনেকে জানতে পারবে, অনেক মানুষ আরো চিনতে পারবে আমাকে। এসব কি কথা বলছেন ঠাকুরমশাই? আবার যাওয়া যাবির কথা কেন? একটু দ্বিধাগ্রস্তভাবেই কথাটা বলল সুভাষ। আপনি দেখবেন আরো অনেক বছর বাঁচবেন আর আমাদের নানান অভিজ্ঞতার গল্প শোনাতে থাকবেন। সবই ভগবানের ইচ্ছা। এ জগতের সব কিছুই তো তাঁর ইচ্ছেতেই চলছে। বললেন ভবচারণবাবু।
ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও যে নড়ে না। তিনি যদি চান আমাকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখবেন এই জগৎ সংসারে, তবে তাই হবে। তা কি যেন বলছিলে তোমরা? ও হ্যাঁ, ইয়ে, গল্প শুনতে চেয়েছিলে না? তা শুনতে চাইছো যখন, তখন একটা গল্প তো তোমাদের শোনাতেই হচ্ছে। কথাটা বলে একটু চুপ করে গেলেন ভবচারণবাবু। তার এই স্বভাবটা ছেলেদের চেনা। গল্প বলার আগে তিনি চুপ করে কিছুটা সময় ভেবে নেন, হয়তো কিভাবে সেই গল্পটাতে উপস্থাপন করবেন সেই ব্যাপারে। তারপর বলতে শুরু করেন। তাই সেদিনও সেরকম ভেবে নিয়েই তিনি বলতে শুরু করলেন। যে ঘটনার কথা বলছি তোমাদেরকে, তা অনেক বছর আগেকার কথা। তোমাদের তো আগেই বলেছি, সংসার ধর্ম ছেড়ে আমি মাঝে মাঝেই বাইরে বেরিয়ে পড়তাম, অজানাকে জানা, অচেনাকে চেনার উদ্দেশ্যে। কোনো প্রকৃত সাধকের সন্ধানে আমি সব সময় থাকতাম, যিনি আমাকে ধর্মের সার কথা সম্পর্কে সম্যক জ্ঞান প্রদান করবেন। কখনো কখনো পেয়েও যেতাম, তার কাছেই থেকে যেতাম কয়েক মাস, হয়তো কয়েক বছরও, তবে বেশিরভাগ সময় পেতাম না। আসলে সত্যিকারের তন্ত্র সাধক আর কয়জন আছেন এই পৃথিবীতে? বেশিরভাগ সাধকই খুবই নিম্নমানের তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। মানুষের উপকারের চাইতে অপকার করতেই তারা ভালো পারে। তো প্রকৃত সদ্গুরু সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পথে পথে ঘুরে বেড়াতাম আমি। পথে ঘুরে বেড়াতে গিয়ে খাদ্য সংকটে কোনোদিন পড়তে হয়নি। পথ চলতে চলতে আমি যখনই ক্লান্ত হয়ে পড়তাম, তখন আমি যে গ্রামের পথ ধরে যেতাম, সে গ্রামের কোনো বাড়িতে আশ্রয় নিতাম। তখন মানুষদের মধ্যে অতিথি পরায়ণতার একটা ব্যাপার ছিল। গৃহস্বামী সচ্ছল হোক বা দরিদ্র, অতিথিদের সেবাতে তারা সব সময় ছিল তৎপর। ঘরে যা খাবারের ব্যবস্থা থাকতো, তাই দিয়েই তারা অতিথিদের যথাযথ আপ্যায়ন করতেন। তার উপর আমি ছিলাম ব্রাহ্মণ সন্তান, তাই ব্রাহ্মণ সেবায় যথার্থ পূর্ণ লাভ হবে সেই আশায় তারা আমার সেবার কোনো ত্রুটি রাখতো না। একদিন বা দুদিন এইরকম গৃহস্থ বাড়িতে থেকে আমি আবার বেরিয়ে পড়তাম পথে। তো এরকমই একদিন হাঁটতে হাঁটতে উপস্থিত হয়েছিলাম এক গ্রামে। গ্রামের নামটা এখন ঠিক মনে পড়ছে না। তো তখন দুপুরবেলা, তপ্ত সূর্যের তেজ তখন আকাশে। অনেকটা সময় হাঁটতে হাঁটতে আমি বেশ ক্লান্ত বোধ করছিলাম। তাছাড়া বড্ড খিদে ও তেষ্টাও পেয়েছে। তো গিয়ে উপস্থিত হলাম এক গৃহস্থ বাড়িতে। সাধারণ বাড়ি, বেশি সজ্জন নন তারা, তবে সেই বাড়ির লোক আমাকে যথাযথ আপ্যায়নই করলেন। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, তাদের বাড়ির লোকেদের মধ্যে যেন কেমন একটা তাড়াহুড়ো ভাব, যেন খুব তাড়াতাড়ি সেই বাড়ির লোকেরা তাদের কাজকর্ম সেরে ফেলতে চায়। বাড়ির মেয়ে বউরাও যত শীঘ্র সম্ভব তাদের হাতের যাবতীয় কাজকর্ম সেরে ফেলতে চাইছে। আমি অবাক হয়ে ভাবলাম, তবে কি এই বাড়ির লোকেরা আজ এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চাইছে? আমি কি তবে ভুল সময় এসে পড়লাম এই বাড়িতে? তবে মুখে তো কিছু বলছে না তারা, আর তাদের ভাবগতিক দেখেও তো মনে হচ্ছে না
যে তারা কোথাও যেতে চায়। তবে তাদের এই তাড়াহুড়ো করার কারণটা কি হতে পারে? সন্ধ্যা নামার ঠিক কিছুক্ষণ আগে বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, অর্থাৎ ওই বাড়ির প্রধান, তার নামটা এখন ঠিক মনে নেই, তো তিনি আমাকে বললেন, আসুন, আমরা তাহলে ঘরের ভিতরে গিয়ে বসি। সন্ধ্যা নামছে, আর দাওয়ায় বসে থাকবেন না। একেই আজ পূর্ণিমার রাত। শেষের কথাটায় আমার কেমন যেন খটকা লাগলো। তিনি হঠাৎ করে আমাকে পূর্ণিমার রাতের কথা বললেন কেন? পূর্ণিমার রাত অবশ্য সেই দিন ঠিকই ছিল। আকাশে তখন উজ্জ্বল আলো শোভা চারিদিকে বিস্তার করেছিল। কত সুন্দর লাগছিল সেই অপূর্ব দৃশ্য। কিন্তু গৃহস্বামীর হঠাৎ করে এইরকম পূর্ণিমা রাতের প্রসঙ্গ আনার কারণ কি? খানিকটা কৌতূহল হলেও তাকে আর সেই ব্যাপারে কিছু বললাম না, কারণ আমি তখন ছিলাম সেই বাড়ির অতিথি, আর অতিথির অধিক কৌতূহল মোটেই শোভা পায় না। তাই আমিও তার সাথে ঘরেতে গেলাম। আর তোমরাও সকলে ঘরেতে যাও, এখন আর কেউ বাইরে থেকো না। বাড়ির সবাইকে নির্দেশ দিলেন গৃহস্বামী। আমি ঘরের ভিতর ঢুকতে তিনিও ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি বেশ কিছুটা অবাকই হয়ে গেলাম। কিসের এত ভয় পাচ্ছে এই বাড়ির লোকজন, আর পূর্ণিমা রাতের সাথে তার সম্পর্কই বা কি? বসুন আপনি। বলছিলাম যে আজকের দুপুরবেলার আয়োজনটা ঠিক মতন হয়েছে তো? মানে আপনার আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো? মুখে একটু সামান্য হাসি টেনে কথাটা বললেন গৃহস্বামী। আসলে আপনি ব্রাহ্মণ মানুষ, তার উপর অতিথি, আর অতিথি হচ্ছে নারায়ণের সমান। তাই অতিথির সেবা করলে স্বয়ং ভগবানের সেবা করা হয়, এই কথা আমরা বিশ্বাস করি। আসলে আপনি আসলেন এমন দিনে যে অন্যদিন হলে ছেলেটাকে দিয়ে গ্রামের হাট থেকে ভালো মন্দ কিছু আনাতাম, কিন্তু আজ যে পূর্ণিমার রাত। কেন? পূর্ণিমার রাতে কি হয়? যে কথাটা এতক্ষণ ধরেই জিজ্ঞাসা করব করেও জিজ্ঞাসা করতে পারছিলাম না, সেটা হঠাৎ বলার সুযোগ পেয়ে গেলাম। বাবা ঠাকুর, এই রাত যে বড়ই ভয়ানক রাত। গ্রামের বুকে যে অভিশাপ নেমে আসে এই রাতে। কত জোয়ান ছেলে যে এই রাতে তাদের প্রাণ হারিয়েছে, আর কত মায়ের বুক যে খালি করেছে ওই ডাইনি, তার ঠিক নেই। জমিদার বাবুর ছেলে সেদিনের করা ওই একটা ভুলের জন্য আজ প্রত্যেক গ্রামের লোকেদের ভয় ভয় কাটাতে হচ্ছে এই পূর্ণিমার রাত। কি হয়েছিল সেই রাতে? সে অনেক কথা, তবে যখন শুনতে চাইছেন তখন আপনাকে বলি তাহলে। গৃহস্বামী বলতে শুরু করলেন। অনেক বছর আগের কথা। তখনই গ্রামের জমিদার ছিলেন রাজা বাহাদুর সেন। প্রবল প্রতিপত্তি ছিল তার। গ্রামের লোকেদের উপর নিদারুণ অত্যাচার চালাতেন তিনি। তার পুত্র প্রতাপ বাহাদুর সেনও সেও ছিল ওই বাপের মতোই, বরং বাপের চেয়ে একটু বেশি ছিল। সারাদিন মদের নেশায় আসক্ত থাকত, আর রাত হলেই জমিদার বাড়িতে বসত নাচ গানের আসর। শহর থেকে কত বাইজিদের নিয়ে এসে সেখানে বন্ধুদের সাথে আসরে মেতে থাকত প্রতাপ বাহাদুর। গ্রামের মেয়েদের প্রতিও তার নজর ছিল। কখনো কোনো গ্রামের মেয়েকে বা বউয়ের দিকে যদি তার চোখ পড়ত, তাহলে তো আর নিস্তার নেই। রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে যেত। কখনো সে নিজেই আসতো, আবার কখনো বা তার হুকুম মারফত তার পেয়াদার আসতো সেই মেয়েকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে। এরপর তারই বাগান বাড়িতে প্রতাপ নারায়ণ সেন সেই মেয়ের উপর চালাতেন নৃশংস অত্যাচার। আর তার বাবা রাজনারায়ণ ছেলের এই দুষ্কর্মের ব্যাপারে সবকিছুই জানতেন, কিন্তু আদরের একমাত্র ছেলেকে তিনি কিছুই বলতেন না। ঠিক এই রকমই একটা ঘটনা ঘটেছিল মালিনীর সাথে। মালিনী এই গ্রামেরই মেয়ে ছিল, বড়ই সরল সাদাসিধা মেয়ে ছিল সে। তার মা ছিল না, শুধু বাপ ছিল।
গ্রামের হাটে ফুল বিক্রি করে সে তার আর তার বুড়ো বাপের সাথে সংসার চালাতো। কিন্তু তার জীবনে সে রাতে নেমে এলো এক চরম দুর্ভোগ। সে রাতটাও আজকে রাতের মতনই পূর্ণিমার রাত ছিল। একদিন জমিদার বাবুর ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে হাটে একটু বেড়াতে এসেছিল। সেখানেই বোধহয় সে দেখতে পেয়েছিল মালিনীকে, আর তাকে দেখেই তার নিদারুণ পছন্দ হয়ে গেল। সে বাড়িতে ফিরেই পেয়াদাদের পাঠালো মালিনীকে তুলে নিয়ে আনার জন্য। তখন বিকেল পেরিয়ে সবে সন্ধ্যা হয়েছে। হাট ভেঙে বাড়ি ফিরেছে সবাই। মালিনী বাড়ি ফিরে হয়তো তার বাবার সাথে সারাদিনের গল্প করছিল। হয়তো সে বুঝতেও পারিনি তখন যে তার বাবার সাথে এই যে গল্প করা সেটা আর বেশিক্ষণ স্থায়ী হবে না। ঠিক তখনই জমিদারের পেয়াদারা এলো প্রতাপ নারায়ণের কথা মতন মালিনীকে তুলে নিয়ে যাওয়ার জন্য। মালিনী কিছুতেই তাদের রাজি হচ্ছিল না, কিন্তু পেয়াদারা সংখ্যায় বেশি ছিল এবং তারা শক্তিশালীও ছিল। সেখানে একা একজন মেয়ে কিভাবে পারত? তার অন্ধ বাবা তাদের মধ্যে বাধা দিতে এসেছিল, কিন্তু পেয়াদার লাঠির আঘাতে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন। মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো তার। বেচারি মালিনী তার বাবার এই অসহায় অবস্থা দেখেও তার কাছে যেতে পারল না। তার আগেই পেয়াদারা তাকে তুলে নিয়ে গেল ওই প্রতাপ নারায়ণের বাগান বাড়িতে। আর সেখানে সারা রাত ধরে ওই প্রতাপ নারায়ণ তার উপর অত্যাচার চালান। নিজের যৌন চাহিদা মেটানোর পরে প্রতাপ নারায়ণের কাছ থেকে যখন মালিনী মুক্তি পেল তখন রাত্রি প্রায় শেষ হয়ে গেছে। ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থায় নিজের বাড়ির পথে কোনো রকমে ফিরতে লাগলো মালিনী। বাড়ি ফিরে এসে দেখল বাড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে তার বাবা। কান্নায় ভেঙে পড়ল মালিনী। রাগে আর দুঃখে এসে হয়তো তখন প্রতিজ্ঞা করেছিল যে এর বদলা সে নেবেই। পরদিন সকালবেলায় মালিনীরও ঝুলন্ত মৃতদেহ দেখা গিয়েছিল তাদের বাড়ির পাশেই একটা কাঁঠাল গাছের ডালে। এরপরে এই পূর্ণিমার রাতে এই প্রতাপ নারায়ণের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই কাঁঠাল গাছের ডালেই। কিভাবে কি অবস্থায় সেইভাবে এলো আর তাকে এইভাবে মারলই বা কে, সে সম্পর্কে কেউ কিছুই বলতে পারল না। ছেলের এই মৃত্যুতে জমিদারবাবু অত্যন্ত ভেঙে পড়লেন। তিনি মনে করলেন তার ছেলের এই হত্যার পিছনে হয়তো গ্রামবাসীদেরই কারোর হাত থাকবে, তাই তার অত্যাচার আরও বেড়ে গেল। তবে তিনি এটা জানতেন না পরের পূর্ণিমার রাতেও তার অবস্থাও ঠিক তার ছেলের মতোই হবে। সেই রাতেও তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল সেই কাঁঠাল গাছেরই একটা ডালে। গ্রামবাসীরা ভালোভাবেই বুঝতে পারলো এটা নিশ্চয়ই মালিনীর অতৃপ্ত আত্মারই কাজ হবে। নিজের উপর হওয়া অত্যাচার আর তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিল সে। তবে তার অতৃপ্ত আত্মার সেই প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা যে ওখানেই শেষ হবে না সেটা হয়তো কেউ জানতো না। এরপর থেকেই প্রতি পূর্ণিমা রাতেই গ্রামের কোনো না কোনো জোয়ান ছেলে মরতে লাগলো, আর তার এই ঝুলন্ত মৃতদেহ পাওয়া যেত সেই কাঁঠাল গাছটারই কোনো ডালে। বাধ্য হয়েই সেই কাঁঠাল গাছটাই কেটে ফেলা হলো। সবাই ভাবলো হয়তো সেই কাঁঠাল গাছটাতেই রয়েছে মালিনীর অশরীরী আত্মা, কিন্তু তাতেও কোনো ফল হলো না। প্রতি পূর্ণিমা রাতে এই গ্রামের কোনো ছেলেকে মরতে দেখা যেত, আর তাদের মৃতদেহ ঝুলন্ত অবস্থা পাওয়া যেত গ্রামের শ্মশানের কোনো গাছের ডালে। কি যে চায় সেই মালিনীর আত্মার, কেনই বা মারছে সেই গ্রামের লোকেদেরকে, সেটা কেউ বুঝতে পারল না। বাধ্য হয়েই পূর্ণিমা রাতে সবাই বাড়িতে থাকা শুরু করলো। বাড়ির মধ্যে থাকলে আর মালিনীর আত্মা কাউকে মারত না। তাই এই পূর্ণিমার রাতে সন্ধে হওয়ার আগেই সবাই যে যার কাজ সেরে ঘরে ফিরে আসতো, আর সবসময় ঘরের মধ্যেই থাকতো। এই তো কয়েক মাস আগেই গ্রামের এক জোয়ান ছেলে বিদেশ থেকে তার বাড়িতে ফিরছিল। অনেক বছর গ্রামের বাইরে থাকতে এ বিষয়ে সে কিছুই জানতো না, আর জানলেও হয়তো তার খেয়াল ছিল না। সেই রাতটা ছিল পূর্ণিমার রাত। মালিনীর আত্মা তাকেও মেরে ফেলেছে আর ঝুলিয়ে দিয়েছে সেই শ্মশানের আম গাছটার ডালে। এইভাবে আর যে কত মানুষকে মারবে ওই ডাইনিটা, আর কবে শেষ হবে ওর এই প্রতিশোধ স্পৃহা? কথাটা বলে সেই গৃহ স্বামী একটু চুপ করলেন। মনে হলো গ্রামের লোকেদের দুঃখের কথা স্মরণ করতে গিয়ে তিনি মনে মনে খুবই দুঃখ পেয়েছেন। আচ্ছা, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতে পারি? গৃহস্বামীকে বললাম কথাটা। আমি যদি গ্রামের এই মৃত্যু আতঙ্ক দূর করতে পারি, যদি আমি কথা বলি মালিনী দেবীর আত্মার সাথে, তবে কি সেই ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে? আপনি কথা বলবেন আত্মার সাথে? এইসব কি বলছেন আপনি?
আমার কথা শুনে অবাক হয়ে আমতা আমতা করে কথাটা বললেন গৃহস্বামী। তখন আমি একটু হেসে গৃহস্বামীকে বললাম, আপনি হয়তো আমার সম্পূর্ণ পরিচয় জানেন না। আমি পিশাচ সিদ্ধ তন্ত্র সাধক ভবাচরণ ভট্টাচার্য। তন্ত্রের নানান রকম বিদ্যা আমার জানা আছে। অমাবস্যার গভীর অন্ধকার রাতে শ্মশানে বসে নিরালায় তন্ত্র সাধনা আমি করেছি, যেখানে নানান রকম ভূত প্রেত পিশাচ নানা সময়ে নানাভাবে আমাকে বিরক্ত করার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো কিছুতেই ভয় পাইনি। এইভাবেই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছি আমি। সবই তো বুঝলাম, কিন্তু আপনি কি পারবেন? তাছাড়া আপনি আমাদের অতিথি, আপনাকে কিভাবে আমরা এইভাবে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি? তার কথা শুনে মনে হলো আমার ওপর এখনো পুরোপুরি ভরসা করে উঠতে পারেননি। আসলে একজন সাধারণ মানুষ আর একজন তান্ত্রিকের মধ্যে তফাৎটা হয়তো তিনি বুঝতে পারেননি। একবারটি না হয় চেষ্টা করতে পারি, গৃহস্বামীকে বললাম কথাটা। তবে আমি আপনাকে অভয় দিতে পারি, আমার এই কাজে আপনার আপনার পরিবারের বা গ্রামের কোনো মানুষেরই ক্ষতির সম্ভাবনা নেই। একথা অন্তত আপনাকে বলতে পারি। সবই ঠিক আছে, হয়তো আপনি পারতেও পারেন। গৃহস্বামীর দ্বিধাবোধ দেখলাম তখনও কাটেনি। কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, আপনি আজকের জন্য আমাদের এই গ্রামের অতিথি, আপনার কোনো বিপদ হোক সেটা আমরা কেউই চাই না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ওই আত্মা আমার কোনো ক্ষতি করতে পারবে না। সান্ত্বনা দিলাম গৃহস্বামীকে। সে বিদ্যা আমার জানা আছে, আর আমি এ বাড়ি থেকে বেরোনোর সময় গৃহবন্ধনী দিয়ে যাব, যার কারণে ওই আত্মা এই বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। আর আপনি তো বলেছেন, সেই মালিনী দেবীর আত্মা কোনো দিন কারোর বাড়ির মধ্যে ঢুকে ক্ষতি সাধন করে না। কিন্তু আর কোনো কিছু বলবেন না দয়া করে। গৃহস্বামীর কথাতে বাধা দিয়েই বললাম কথাটা। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আহার দিয়েছেন, অতিথি জ্ঞানে আমার সেবা করেছেন। আমি যাওয়ার সময় যদি আপনাদের জন্য বা এই গ্রামের জন্য কিছুটা উপকারও করে যেতে পারি, তবে আমি নিজেকে ধন্য মনে করব। দয়া করে আমার এই অনুরোধটা আপনি রাখুন। এই গ্রামের মঙ্গল সাধন আমাকে করতে দিন। এটা যদি সত্যিই সম্ভব হয় তবে তো খুবই ভালো। বললেন গৃহস্বামী। যদি এই গ্রাম মালিনীর আত্মার হাত থেকে মুক্তি পায় তবে তো খুবই উপকার হবে আমাদের। কিন্তু আমার ভয় হচ্ছে ওই আত্মা আপনার না কোনো অনিষ্ট করে বসে। আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকুন। আমি মালিনী দেবীর আত্মার সাথে কথা বলে রাত শেষে বা কাল প্রভাতেই আবার ফিরে আসবো আপনার গৃহে। আশা করি আমি এই গ্রামকে এই দুর্গতির হাত থেকে রক্ষা করতে পারবো। আমার রপ্ত করা তন্ত্রবিদ্যার ওপর সম্পূর্ণ বিশ্বাস আমার আছে। অতএব তাকে কোনো রকমে রাজি করানো গেল। রাতে খাওয়া দাওয়ার পর গৃহস্বামীর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি। হাঁটতে লাগলাম গ্রামের শ্মশানের পথ লক্ষ্য করে। গ্রামের শ্মশানটা আমার চেনা, আসার সময় দেখেছি সেটা। গৃহস্বামীর কথা মতন পূর্ণিমা রাতে কেউ বাইরে বেরোলেই মালিনী দেবীর আত্মা আক্রমণ করে তাকে। হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমার ঠিক পিছনেই কেউ যেন আমাকে অনুসরণ করে এগিয়ে আসছে আমার দিকে। তবে কি মালিনী দেবীর আত্মা উপস্থিত হয়েছে এখানে? অবশ্য আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই বাইরে বেরিয়েছি। আমার কালো ঝোলাটার মধ্যে ভূত তাড়নের সমস্ত উপকরণই আছে, তাই একটুও বিচলিত না হয়ে আমি এগোতে লাগলাম সামনের দিকে। হঠাৎ করে আমার মনে হলো যেন একটা খুব ঠান্ডা বাতাস এসে আছড়ে পড়ল আমার শরীরের ওপর। বুঝলাম তিনি এসে গেছেন। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম সেখানে কেউই নেই, পুরো নিস্তব্ধ চারদিক। কে তুমি?
সামনে আসো আমার। শান্তভাবেই কথাটা বলে উঠলাম। তুই কেন এসেছিস এখানে? চলে যা, চলে যা বলছি। হঠাৎ করেই বাতাসের মধ্যে থেকে একটা গম্ভীর মহিলা কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু কাউকে দেখা গেল না। বাঁচবি না, তুই বাঁচবি না, আমি মেরে ফেলবো তোকে। এই কণ্ঠস্বরে অন্য কেউ হয়তো ভয় পেয়ে যেত, কিন্তু আমি একটুও ভয় না পেয়ে হাত জোড় করে সেই অদৃশ্য মহিলাকে অনুনয়ের সুরে বললাম, মাতা, আপনি যেই হন, অনুগ্রহ করে সামনে আসুন, আমি দেখতে চাই আপনাকে। আমার অনুনয়ে হয়তো কাজ হলো। কয়েক মুহূর্ত সবই শান্ত। কিছুক্ষণ পরে আমার সামনে কিছুটা সাদা ধোঁয়া দেখতে পেলাম, আর সেই সাদা ধোঁয়া ধীরে ধীরে পরিণত হলো একটা ছায়া মূর্তিতে। সেই ছায়া মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে বুঝতে পারলাম তিনি একজন মহিলা। মহিলা যুবতী এবং সুন্দরী। মাথার কালো চুল ছড়িয়ে গেছে পিছনের প্রায় কোমর পর্যন্ত। মুখ বিবর্ণ, পরনে গ্রাম্য শাড়ি। কে আপনি মাতা? অনুরোধের সুরেই কথাটা বললাম সেই মহিলাকে, যদিও আমি বুঝতে পেরেছি তিনি মালিনী দেবীর অতৃপ্ত আত্মা। আমার নাম মালিনী। আমি এই গ্রামেতেই থাকতাম অনেক বছর আগে। ধীর স্বরে বলে উঠলেন সেই নারী। একদিন এমনই এই পূর্ণিমার রাতে জমিদারের ছেলে সর্বনাশ করেছিল আমার বাবাকে মেরে ফেলেছিল জমিদারের লোকেরা। মনের দুঃখে আমি আত্মহত্যা করেছিলাম। তখন থেকেই আমার আত্মা এই গ্রামেই থাকে, মুক্তি পাইনি আমি। মা, বুঝতে পারছি আপনার উপর অন্যায় হয়েছিল। শান্তভাবেই সেই আত্মাকে বললাম কথাটা। জমিদারের ছেলে আপনার উপর অবিচার করেছেন, কিন্তু আপনি গ্রামের সাধারণ মানুষকে এভাবে মারছেন কেন? তারা তো আপনার কোনো ক্ষতি করেনি। এই গ্রামের কোনো ছেলেকে আমি বাঁচতে দেব না। সমস্ত ছেলে খারাপ, তারা শুধু স্বার্থপর, লোভী। হঠাৎ করেই যেন প্রচন্ড রেগে গেল মালিনী দেবীর আত্মা। যখন ওরা ওই জমিদারের লোকেরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, আমার বাবাকে ওরা মেরে ফেলেছিল, তখন আমি চিৎকার করে সবাইকে ডেকেছিলাম, কিন্তু কেউ আসেনি, কেউ আমাকে রক্ষা করতে আসেনি। আমাকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য কেউই জমিদারের পেয়াদার মুখোমুখি হওয়ার সাহস পায়নি। যখন শেষ রাত ওই জমিদারের ছেলের অমানসিক অত্যাচার সহ্য করার পর আমি বাড়ি ফিরে এসেছিলাম, তখন বাবাকে ঘরে মৃত অবস্থায় দেখেছিলাম। তখন সবার কাছে হাত জোর করে অনুনয় করেছিলাম বাবার শেষ কার্য করায় আমার সাহায্য করতে। সবার বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে ডেকেছিলাম, সবাইকে ডেকেছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। বলেছিল আমি নাকি অলক্ষী, অপবিত্র মেয়ে মানুষ। জমিদারের লোকেরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল, তাতে নাকি সমস্ত দোষ আমারই ছিল। তারা আমাকে তিরস্কার করেছিল, বলেছিল তাদের বাড়ির চৌহদ্দির মধ্যে যেন আমাকে তারা না দেখতে পায়। আমাকে সাহায্য করলে তাদের বাড়ির লোকেরও খারাপ হয়ে যাবে। মনের দুঃখে আমি চলে এসেছিলাম বাড়িতে। শরীর তখন বল ছিল না, তবুও শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বাবাকে ঘাড়ে করে নিয়ে এলাম শ্মশানে। বাবার শেষ কৃত্য যে আমাকেই সম্পন্ন করতে হবে, আমি ছাড়া যে আর তার কেউ নেই। সেখানে আমি একাই কাঠ সংগ্রহ করে বাবার অন্তিম সংস্কারের ব্যবস্থা করেছিলাম। কেউ আমার দিকে ফিরে তাকায়নি। আচ্ছা বলুন তো, জমিদারের ছেলে এই লালসার পরিবৃত্তিতে কি সত্যি আমার কোনো দোষ ছিল? কথা থামিয়ে মালিনী দেবী একটু চুপ করলেন। আমি বুঝতে পারলাম
তার এতদিন ধরে মনের মধ্যে জমিয়ে রাখা দুঃখ বাইরে প্রকাশ করে ফেলেছেন আজ। সেদিন রাতেই আমি আত্মহত্যা করলাম। আবার বলে উঠলেন মালিনী দেবীর আত্মা। তবে মারা যাওয়ার আগে আমি প্রতিজ্ঞা করলাম, আজ যারা আমার এই অবস্থার জন্য দায়ী, আমার বাবাকে মেরে ফেললো যারা, আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তার সঙ্গে আমি ছাড়বো না গ্রামের কোনো লোককে। যারা আমার বিপদের সময় আমাকে কোনো রকম সাহায্য করা তো দূর, আমার দিকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের মৃত্যুর পর আমার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে আসবে পূর্ণিমার রাতে, আর গ্রামের কোনো যুবককে বাড়িতে দেখলেই মেরে ফেলবো। আপনি কে আমি জানি না, কিন্তু আপনাকে দেখে একজন একনিষ্ঠ সাধক বলে মনে হলো, তাই আপনাকে সবটা খুলে বললাম। মা, আমি বুঝতে পেরেছি তোমার সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে। গ্রামের লোকেরা তোমার সাথে ঠিক ব্যবহার করেনি। মালিনী দেবীকে বললাম কথাটা। তাই বলে তুমি গ্রামের নিরীহ মানুষদের এভাবে মারতে পারো না। এক দুই জনের অন্যায়ের শাস্তি তুমি সবাইকে দিতে পারো না। তুমি যাদেরকে মেরেছ তাদের মধ্যে অনেকেই হয়তো খুব ভালো মানুষ ছিল, কি তাই না? তাদের তো কোনো দোষই ছিল না, তবে বিনা দোষে তারা কেন শাস্তি পেল বলো? আমার কথা শুনে মালিনী দেবী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইলেন। বুঝতে পারলাম আমি তাকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। আমি তাকে বললাম, তুমি যদি চাও মা, তবে আমি তোমার আত্মার শান্তির ব্যবস্থা করতে পারি, সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারি তোমার আত্মাকে। সত্যি সত্যি এটা আপনি করবেন? আপনি করবেন আমার জন্য এটা? মালিনী দেবীর মুখটা খুশিতে ভরে উঠল। এই আত্মার মুক্তির ব্যাপারে তোমাদের কিছু বলে রাখা ভালো। কোনো মানুষ মারা যাওয়ার আগে, বিশেষ করে সে যদি অপঘাতে মারা যায় বা বলা চলে স্বেচ্ছায় আত্মঘাতী হয়, তবে সে মৃত্যুর আগে যদি কোনো বড় প্রতিজ্ঞা করে, তবে মৃত্যুর পর সেই ব্যক্তির আত্মার মুক্তি ঘটে না। সেই আত্মা আপ্রাণভাবে চেষ্টা করে বেড়ায় যাতে তার সেই প্রতিজ্ঞা সে পূরণ করতে পারে। তাই সেই আত্মার আবার মুক্তি ঘটবে যদি কোনো যোগী পুরুষ তার উদ্দেশ্যে সমস্ত উপাচার পালন করে। তবে সেই ব্যক্তিকে অবশ্যই কোনো সিদ্ধ পুরুষ হতে হবে, আর তার তন্ত্রবিদ্যা সঠিক জ্ঞান থাকতে হবে। আশা করি হয়তো তোমাদের বোঝাতে পারলাম। তবে তার পরের কথাতে আসি। আমি তার আত্মার মুক্তির ব্যবস্থা করব জানাতে সে তো মহা খুশি হলো। আমি তাকে বললাম, আমি অবশ্যই তোমার আত্মার মুক্তির ব্যবস্থা করব। তোমাকে মা বলে যখন ডেকেছি তখন মাকে দেওয়া কথা আমি অবশ্যই পূরণ করব। তবে আমাকেও একটা কথা কিন্তু তোমার দিতে হবে, এ গ্রামের আর কারোর কোনো ক্ষতি তুমি করবে না। এখন থেকে আর কোনো পূর্ণিমা রাতে তুমি আসবে না। ঠিক আছে বাবা, আর কোনো দিনও আমি আসবো না। মেয়েটার মুখ থেকে বাবা ডাক শুনে আমি কেমন যেন একটু হয়ে গেলাম। ও কি তবে আমাকে ওর বাবার আসনে বসিয়েছে? সত্যি কি আমি ওকে মেয়ের সম্মানটুকু দিতে পারলাম? তবে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই তাকে বললাম, মা, তবে তোমার পুরো নাম আর গোত্রটা আমাকে বলো, আমি তোমার আত্মার মুক্তির ব্যবস্থা করছি। সে তার নাম আর তার গোত্র আমাকে বলল। এরপর যেমন ভাবে সে এসেছিল ঠিক তেমন ভাবেই আবার সাদা ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। শেষ রাত্রিরে
আমি আবার তাদের বাড়িতে ফিরে এলাম, যাদের বাড়িতে আমি সেদিন আশ্রয় নিয়েছিলাম। আমাকে দেখে গৃহস্বামী পরম খুশি হলেন। বুঝলাম তিনি আমার জন্য যথেষ্টই চিন্তিত ছিলেন। তাকে সমস্ত ব্যাপার বিশদে বললাম আমি। তিনি সমস্ত শুনে আমাকে বললেন যে সকালেই গ্রামের মোড়ল মহাশয়কে বলে যাবতীয় পুজো আচারের ব্যবস্থা করবেন। তার কথা মতনই কাজ হলো। পরের দিন যজ্ঞবেদীর মাধ্যমে আমি যাবতীয় আয়োজন সম্পন্ন করলাম এবং মালিনীর আত্মার মুক্তির ব্যবস্থা করলাম। গ্রাম থেকে চিরতরের জন্য দূর হলো মৃত্যু আতঙ্ক। গ্রামের মোড়ল মশাই খুশি হয়ে আমাকে উপহার স্বরূপ কিছু দক্ষিণা আর একটা নতুন বস্ত্র দিল। আরো একদিন সেই গ্রামে কাটিয়ে আমি পরের দিন সকলের কাছ থেকে বিদায় নিয়ে প্রস্থান করলাম সেই গ্রাম থেকে। এতদূর বলে চুপ করলেন ভবচারণবাবু। অজয়রা বুঝল তার গল্প শেষ হয়ে গেছে। এবার তাদের উঠতে হবে। এমনিতেও বেশ রাত হয়ে গেছে। এমন সময় হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হলো, একেবারে মুষলধারে বৃষ্টি। এ কি, শীতকালে এই অসময়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো কেন? বলে উঠল বিমল। এই রে, এবার আমরা বাড়ি ফিরবো কেমন করে? সঙ্গে ছাতাও যে আনিনি। বলল সুভাষ।